প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন ডট কম এর অন্যতম আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 902তম পর্ব। এ পর্বের বিষয় অটিজম। হোমিওপ্যাথিক চিকিৎসা প্রক্রিয়া পদ্ধতিতে অটিজমের উপসর্গ নির্ধারণ, উপসর্গের ভূমিকা, চিকিৎসার জটিলতা, বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতা, বাস্তব ভিত্তি এবং অটিজমের উন্নতি প্রসঙ্গ। এই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত বাঙালি অটিজম গবেষক, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, এনএসএফএ গ্লোবালের ফাউন্ডার মোহাম্মদ জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন অটিজম চিকিৎসা নেওয়া তার কাছ থেকে চিকিৎসা নেওয়া শিশুর পিতামাতা বৃন্দ। যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হয়েছেন চিকিৎসাধীন শিশুর বাবা রুহুল আমিন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছেন ছেলে শিশুর বাবা হাসান কবির। এবং অস্ট্রেলিয়া থেকে আরেকজন যুক্ত হয়েছেন ডাক্তার ছেলে শিশুর মা ডাক্তার মেহেজাবিন। এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কন্যা শিশুর বাবা মমিনুর রশিদ। আমরা এই বিষয় নিয়ে আমরা যে বিষয় নিয়ে বলেছি এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের অভিভাবকরা যারা রয়েছেন তাদের না না বলা কথা শুনবো। দর্শক, বলে রাখি আমাদের এই বিষয়ে আহ আমরা বিভিন্ন পর্বে প্রায় 71 জন 31 জন শিশুর পিতামাতার সাথে আমরা কথা বলেছি। এই আমাদের ইউএসসি নিউজ অনলাইন জার্নালে এবং অন্যান্য মিডিয়ায় যুক্ত হয়েছেন আমাদের অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর। এবং আহ তার কাছে তার থেকে ট্রিটমেন্ট নেওয়া শিশুর পিতামাতা, কিন্তু আমরা এই বিষয়ে নিয়ে জানবো। জানার আগে আমাদের যে আহ অতিথিরা শিশু যারা ট্রিটমেন্ট নিচ্ছেন জনাব জাহাঙ্গীরের কাছ থেকে শিশুদের পিতামাতার কথা আগে শুনবো। আমি প্রথমে যাব অস্ট্রেলিয়ার সিডনিতে, সিডনি বাংলাদেশি প্রবাসী ডাক্তার মেহজাবিনের কাছে। মেহজাবিনের শিশু সন্তান জনাব জাহাঙ্গীরের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, আমরা জানবো তার কাছে। আহ ডাক্তার মেহজাবিন, আপনি যদি শুরু করেন যে আপনি একজন ডাক্তার, আধুনিক মেডিকেল সায়েন্সে আপনি নিজেও পড়াশোনা করেছেন। আপনার শিশুটি অটিজম আক্রান্ত হওয়ার পর আপনার অটিজম গবেষক জনাব জাহাঙ্গীরের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। যদি শুরুটা বলেন, আপনার শিশুটি কখন জানলেন, কিভাবে তার বিষয়টি জানলেন যে শিশুটি অটিজম আক্রান্ত, এবং অটিজম যখন বিষয়টি জানলেন, জানার পর আপনি কি কি প্রক্রিয়া অবলম্বন করেছিলেন তার ট্রিটমেন্টের জন্য? আহ কিভাবে, কোথায় কোথায় সেই জায়গায় কতটুকু বা সফলতা পেয়েছেন, এবং সর্বশেষ জনাব জাহাঙ্গীরের কাছ থেকে আপনি যে চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়ে যদি দিয়ে শুরু করেন, এবং এর কোনো সাইড এফেক্ট দেখতে পেয়েছেন কিনা, সবকিছু মিলে যদি আপনি শুরু করেন। আমার ছেলের এখন বয়স 3 বছর 7 মাস। তো আমার ছেলে হওয়ার পর থেকে আহ ওর প্রথম 1 বছর 1.5 বছর পর্যন্ত আসলে সবকিছু নর্মালি যায়। ওর সব মাইলস্টোন সময় মতো আসে। হাঁটা, তারপরে মানে ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেগুলো সবগুলোই মোটামুটি আসে, এবং সে 1 বছরের আগে বাবা, মামা আহ বলতো, যেটা আর কি প্রথম কথা শব্দ হয়। কারণ ওর সব ছবি ভিডিও আমরা করতাম, তো আমার কাছে আছে। 1 বছরের আগেই সে কথা স্টার্ট করে। কিন্তু 1 বছরের পর যেটা হয় যে 18 মাস থেকে বা 1.5 বছর থেকে 2 বছরের এই সময়টাতে দেখলাম যে ওর যে যতটা আর কি প্রোগ্রেস হওয়া দরকার ঠিক ততটা হচ্ছে না, এবং রেসপন্স আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন ওকে আগে ডাকলেও সে একবারে তাকাতো, প্রাজ্ঞ যে ওর নাম সে বুঝতে পারতো, কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো হারিয়ে যেতে থাকে। প্রাজ্ঞ দেখা যায় যে আমি যদি ওকে 10 বার ডাকি, সে 2 বার আমার দিকে তাকায়। আর আমি ছাড়া আমার বাসায় অন্য যারা থাকে তারা ডাকলে সে তাকায় না। এটা একটা সমস্যা। আহ জিনিসটা কি মনে করো? তো আমি ভাবি যে আমি ডাকলে তো 10 বারে 2 বার তাকাচ্ছে, হয়তো ওর যেটা হয় যে মন খারাপ বা একা থাকে, বা অনেক সময় আমি আসলে জিনিসটা ওইভাবে আসলে গুরুত্ব দিই না। তারপরে 2 বছর যখন হয়, তখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ওর ওর ঠিক যতখানি একটা স্বাভাবিক বাচ্চা, 2 বছরের বাচ্চা যতটা বুঝে, যতটা রেসপন্স করে, বা যতটা ওদের বুদ্ধির যে কাজগুলো থাকে, আমার ছেলে মনে হচ্ছে যে ওখান থেকে পিছিয়ে আসতেছে। সে খালি কার্টুন দেখতে চায়। সে হচ্ছে ওইভাবে কারোর সাথে কথা বলতে চায় না। তবে
এরকম আর কি এবং রেসপন্সটাই হচ্ছে সব থেকে বেশি ইয়ে, যে ওকে ভালো মন্দ কিছু বললে সে ওইভাবে আসলে যেটা রেসপন্স করার কথা সেটা সে করতেছে না, এবং কমিউনিকেশন যে গ্যাপ, এটাই হচ্ছে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। ইয়েস নো, ছোট ছোট জিনিস যেগুলো, যে না ওখানে যেও না, সে হয়তো শুনছেই না আমার কথা, এরকম। তারপরে তখন আমি খুব কনসার্ন হই। কনসার্ন হওয়ার পরে তখন আমি আসলে অটিজম নিয়ে ঘাটাঘাটি শুরু করি। সত্যি কথা, এটাই হচ্ছে আমার ফার্স্ট মানে আম, শুরু অটিজম নিয়ে। কারণ আসলে বাংলাদেশে এখন হয়তো কারেন্টলি অনেক অনেক কনসার্ন হচ্ছে অটিজম নিয়ে, বাট আমরা যখন পড়াশোনা করেছি তখন আসলে এতটা প্রকোপ ছিল না অটিজমের। সত্যি কথা, তখন এটা রেয়ার ডিজিজ হিসেবে ধরা হতো। এবং আমাদের এমবিবিএস লেভেলে আসলে অটিজম নিয়ে এত ডিপ একটা আলোচনা বা একটা যে গাইডলাইন থাকে, এগুলো আসলে আমরা সত্যি কথা পাইনি। তো আমার ওই জায়গাটা আসলে গ্যাপ থেকে যায়। এজ এ ডক্টর হিসেবে এটা আমি ডেফিনেটলি স্বীকার করব। কারণ আমি আমার ছেলের যে যখন বুঝতে পারি জিনিসটা, তখন থেকে আমি আসলে তখন থেকে 2 বছর থেকে এখন 3 বছর 7 মাস, আমার এই এই 1 থেকে 1.5 বছর সময় লেগেছে যে এই জিনিসটাকে আমার ভিতরে বিল্ড আপ করতে, অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, যে আমি আমার বাচ্চাকে কিভাবে ট্রেন করব। হ্যাঁ, আমি আসলে প্রথমে জিনিসটা বুঝতে পারিনি। তো তখন থেকে আর কি শুরু হয় আমার, আমি ঘাটাঘাটি করি, কিন্তু জিনিসটা এরকম যে এত বড় একটা গোলক ধাঁধা, থেকে শুরু করব, থেকে শেষ হবে, এটার কি পরিণাম হবে এটা আসলে বোঝা যায় না। আমি আমি নিজেই হারাই গেছি। কারণ সত্যি কথা বলতে পেডিট্রিশিয়ানের কাছে গেলে তারা আহ, আপনার যে মানে চেক লিস্ট থেকে চেক করবে, বাচ্চাকে বলবে মাইল্ড মডারেট সিভিয়ার, তারপরে বলবে থেরাপি স্টার্ট করো। এবং থেরাপি দিলেও যে এটার সাকসেস রেট কতটুকু, মানে এক একজনের কাছে এক এক রকম। কোনো বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ ভালো করছে, কোনো বাচ্চা আবার দেখা যাচ্ছে যে না, যেরকম আছে সেরকমই, আবার কারো কারোটা ওর্স হচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। এবং ও হচ্ছে আমার প্রথম সন্তান, খুব স্বাভাবিক। তো আমি তখন আসলে খুব ঘাবড়ে যাই। তারপরে আমি আম, তারপরেও হচ্ছে যখন ওর 2.5 বছর হয়, তখন আমরা একজন এখানে অস্ট্রেলিয়াতে পেডিট্রিশিয়ান কনসাল্ট করি। উনি আমার ছেলেকে দেখে। আমার ছেলের জিনিসটা হচ্ছে এরকম ছিল যে ওর জিনিসগুলো যে স্মুথলি যাচ্ছিল না, সে অনেক কিছু শিখছিল কিন্তু আবার হারায় যাচ্ছিল। যেমন সে তখন হয়তো হঠাৎ করে কোনো একদিন কাউন্টিং করতেছে, ভালো কথা 2-3 দিন করলো, তারপরে আবার নাই। হয়তো সে কোনো একটা জিনিস শিখলো, একটা রাইম শিখলো, সে 2-3 দিন বললো, তারপরে আবার নাই। তো এই জিনিসগুলো তখন আমাকে ভাবাতে শুরু করলো, ওর বাবাকেও ভাবাতে শুরু করলো। তারপরে আমরা যাওয়ার পরে তখন সে আমাকে বলল যে বাচ্চাকে স্কুলে মানে ডে কেয়ারে দেওয়ার জন্য, থেরাপিস্টের কাছে দেখানোর জন্য। তারপরে বললো যে ওর এখন 2.5 বছর, আচ্ছা ঠিক আছে আমি তখন বললাম যে ঠিক আছে, আমি আরো 6টা মাস। কারণ আমি আমি নিজে তখন আমার ছেলের আরো কিছু সিমটম দেখা যাচ্ছে, যেমন টো ওয়াকিং শুরু করে সে। সে তখন টো ওয়াক করতো। তারপরে হুইলের প্রতি ওর অবসেশন ছিল, গাড়ির চাকা, তখন খুব দেখতো গাড়ির চাকা। এখন অবশ্যই এটা অনেক কমে গেছে মাসাল্লাহ। তারপরে হচ্ছে এগুলোই আর কি। তো এখন তো তারপরে আমরা বাসায় আসি। তারপরে হচ্ছে আমি খুব ঘাটাঘাটি শুরু করি অটিজম নিয়ে, তখন স্যারের হচ্ছে ভিডিও ফেসবুকের মাধ্যমে আমি পাই। সত্যি কথা, আমি কারোর রেফারেন্স কিংবা কারোর ইয়ে থেকে পাই না। তারপরে ওনার ওয়েবসাইটটা আমি পড়ি। তারপরে ওনার ভিডিওগুলো আমি দেখি, তো উনি যে কথাগুলো বলেছে তার মধ্যে কয়েকটা কথা আসলে আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগছে আর কি, সত্যি কথা শুনে, যে একটু ডিফারেন্ট মনে হয়েছে। তখন আমি ডিফারেন্ট ভাবে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, এই কারণে তো হতে পারে। কারণ এটার আসলে এক্সাক্ট কোনো কারণ এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি। সো কোনটা দিয়ে আসলে কি হবে আমি জানি না। আমি চাচ্ছিলাম যে আমার বাচ্চাকে আমি সব দিক থেকে সাপোর্ট দিব, এটাই হচ্ছে আমার প্ল্যান। তো সেই প্ল্যানের প্রথম ইয়ে হয় যে হ্যাঁ, আমি একজন পেডিয়াট্রিশিয়ান দেখাই ডেফিনেটলি। তারপরে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করি। স্যারের সাথে কন্ট্যাক্ট করার পরে স্যারের সাথে আমার কথা হয়, স্যার আমাকে বলেন, আমিও শুনি। তারপরে তারপরে আমি বিশ্বাস করি সত্যি কথা বলতে যে আমি আহ চিকিৎসা শুরু করি। এর ইতিমধ্যে আমি চিকিৎসা শুরু করার আগে অবশ্যই হোমিওপ্যাথি কিভাবে কাজ করে কিংবা হালকা পাতলা একটু পড়াশোনা করি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আম, যে কোনো একটা রোগের আসলে হোমিওপ্যাথি এইভাবে ডিফাইন করে, যে ধরনের কোনো রোগীর গ্যাস্ট্রিক আলসার না হওয়া পর্যন্ত তারা আর কি উপসর্গ হিসেবে চিকিৎসা করে। যে একটা মানুষের সুস্থ মানুষের শরীরে আহ, তারা যে সিমটম গুলো, যাই হোক মানে এটা একটা প্রক্রিয়া আছে স্যার জানে, আমি এটা পড়েছি স্যার। করার পর আমার কাছে মনে হয়েছে যেহেতু এরা উপসর্গ বেসিসে চিকিৎসা করে, আচ্ছা ঠিক আছে দেখি। এবং এই ওষুধের তারা যে মেক করে 12,000 না কত হাজার তাদের ওষুধের লিস্ট আছে একটা। তো সে ওষুধটা খুবই ডাইলুট করে দেয়, যার জন্য এটার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স খুবই কম থাকে।
তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট, আমি শুরু করি। তো তখন আমি স্যারের চিকিৎসা নেই আমার ছেলের জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি আহ, স্যার, তারপরে স্যার আমাকে হচ্ছে বলে যে ওর প্রথম স্লটে ওর যে সমস্যাগুলো স্যার শুনে ওর হিস্ট্রি নেয়, যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসার প্রধান ইয়ে হচ্ছে হিস্ট্রি নেওয়া, এটা একটা অনেক বড় পার্ট। স্যার আমাদের হিস্ট্রি দেয়। তারপরে তারপরেও অনেক সময় আমি সবকিছু স্যারকে আপডেট করতে থাকি। তারপরে ওষুধ শুরু করার পরে স্যার আমাকে প্রথম স্লটে বলছে যে কারণ অটিজমের অনেক সিমটম থাকে এবং কিছু কিছু সিমটম হয়তো নতুন করে অ্যাপিয়ারও হয়। তো স্যার আমাকে প্রথমে বলে যে প্রথম সাইকেলে হচ্ছে আমি এই কয়টা নিয়ে কাজ করব। তা আমি বললাম ঠিক আছে। তো স্যার আমাকে যে কয়টা সিমটম বলছে যে ওর ডিসঅ্যাপিয়ার হবে, এবং সত্যি কথা ওগুলা প্রথম সাইকেলে ও ডিসঅ্যাপিয়ার হয়েছে, সাথে ওর ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়েছে। তারপরে এই যে এখন আমরা সেকেন্ড সাইকেল শুরু করেছি। তো সেকেন্ড সাইকেলেও স্যার যে কথাগুলো আমাকে বলেছিল যে বাচ্চা একটু ধীর স্থির হবে, আরো একটু ফোকাস করবে, আলহামদুলিল্লাহ আমার ছেলে সেটা করছে। এবং লাস্ট 6 মাসে ওর আসলেই অনেক চেঞ্জ হয়েছে। সে তার লার্নিং অ্যাবিলিটি খুব মানে বাড়ছে, সে এখন ফোকাস করতে পারে, সে শিখতেছে আর কি। এটা একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি সামনেও হয়তো আমার ছেলে, এখন ওর একটাই সমস্যা, সেটা হচ্ছে রেসপন্সের সমস্যাটা। যে একটা কোয়েশ্চেন করলে সে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছে না। তো স্যার আমাকে বলছে যে ওরা আরো কিছুদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আমার ছেলে বলবে। এবং আমার ছেলের চোখে পড়ার মতো একটা সমস্যাই এখন আসলে সত্যি কথা বিদ্যমান, যেটা হচ্ছে সে কোয়েশ্চেন করলে সে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারতেছে না। আমার ছেলে ট্রাই করে, এটা আমি বুঝি, কিন্তু ওর কোনো কারণে সে পারছে না। হোপফুলি সে এটা দিবে, এটাই বলার। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব জাহাঙ্গীর, আপনি যদি বলেন, আপনি হ্যাঁ, শুনলেন আপনার হ্যাঁ, যে এদের আমি শিশুটিকে থ্যাংক ইউ, ট্রিটমেন্ট ভেরি করছেন। ভেরি ইন্টারেস্টিং মাদার অ্যান্ড এ প্রফেশনাল মাদার। আমি আমি একটাই জিনিস চাচ্ছি যে শি বিকামস এ সার্টিফাইড ডক্টর সুন ইন অস্ট্রেলিয়া। অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সমস্ত দর্শক শ্রোতা, বাবা মা, অভিভাবক যারা যুক্ত হয়েছেন, কষ্ট করে যারা কথা বলছেন, আমার গ্র্যাটিটিউড আপনাদের প্রতি, এবং যারা শুনছেন। Basically, it's a very important milestone today. We are completely crossing over 30 samples and plus one, so which is statistically very significant. তো um, আমাদের ডক্টর মাহাজাবিনের আমাদের বাংলাদেশে আমরা ডক্টর বলতে পারি, সেই জন্যই বলছি। যে অস্ট্রেলিয়াতে আমরা, অস্ট্রেলিয়াতে আমি এখন আসলে লাইসেন্স হ্যাঁ, নিতে একটু, পারিনি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে ফেলেন এখন। ইউ ডোন্ট ওয়ারি ফর ইউর চাইল্ড, ওকে, দ্যাটস লিভ ইট উইথ মি, এন্ড ইউ গো ফর ইউর সার্টিফিকেশন, তাহলে ইউ ক্যান লুক আফটার আস। তো ফান্ডামেন্টালি তার প্যারামিটারগুলি আসলে খুবই, আমি খুব কনফিউজ ছিলাম, তারপরে আবার ডাক্তারের বাচ্চা, সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। তো ওর ওয়ার্ড লেভেল ছিল বেসিক্যালি 5% অফ এ টিপিক্যাল 3 বছরের একটা চাইল্ড সেই সময়কার। আম, যেটা এখন হয়েছে 75%। তার অ্যাফেকশন, মাদার, আদর মায়া যেটাকে বলি, সেটা ছিল মিনিমাম, এখন এটা 75%। ফাইন মোটর, এইটা উনি 100% দিয়েছেন, আমি 90% দিয়েছি। সো সে সুন্দর লিখছে, আমাকে ভিডিও ক্লিপ পাঠায়, অঙ্ক করা শুরু করেছে। আর ইনস্ট্রাকশন টেকিং এ আহ, ছিল 10% ইনিশিয়ালি, কথা শুনতো না, একদমই ডাকলে শুনতো না। কানেক্টিভিটি উইথ দি সার্কামস্টান্সেস, ওইটা এখন 75%, মানে 7-8টা প্রশ্নের উত্তর মানে ইনস্ট্রাকশন 10 বার ডাকলে 8 বার রেসপন্স করে। আর টো ওয়াকিংটা 0 হয়ে গেছে, তাই তো? অলমোস্ট, হ্যাঁ, মানে এখন আসলে উম, খুব করে, বেশি বাট করে, মানে ওর আগের চোখে মতো পড়ার মতো না, আগের মতো। আগে যেমন সে আচ্ছা, কনস্ট্যান্টলি পড়তেই থাকতো, 1 মিনিট হ্যাঁ। 2 মিনিট দাঁড়া থাকতো, তা এখন আর আসলে এরকম না। আর শি ইজ ভেরি ক্রিটিক্যাল। আমাকে, আই এম হ্যাপি যে এইরকম ক্রিটিক্যাল, আমি প্রত্যেক বাবা মাকে ক্রিটিক্যাল হতে বলি, কারণ আমি দুটো প্রশ্ন সবাইকে বলি, সব মা বাবাকে। একটা হচ্ছে, প্লিজ আপনারা বুঝে চিকিৎসা করবেন। যদি বোঝেন যে এই ভদ্রলোক চিকিৎসা কি করছে আমি বুঝতে পারছি না, আমাকে বোঝাতে পারছে না, আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাহলে আমি
আমি অন্তত সেরকমের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেব না। আর দ্বিতীয় হচ্ছে, আমার দিক থেকে আমি যদি দেখি এই বাচ্চাকে আমি উন্নতি করতে পারবো না, তাহলে আমি বলে দেব যে আমি পারবো না। পার্টিকুলারলি আমি 2 to 5 ইয়ার্স এজ ব্র্যাকেটে আমি বাচ্চাদের পেলে আমি খুব খুশি হই। তো এই বাচ্চাটি এজ ব্র্যাকেটের মধ্যে, এবং আমি ডেফিনিট প্রেডিকশন, ওই যে মাঝে মধ্যে আমার সাথে বেশ যুক্তিতর্ক হয় যে এত অস্থির হলে হবে না, বাচ্চাটার উপরে চাপ দেওয়া যাবে না। আমি যে যে মাইলস্টোন যখন যখন বলেছি, আর ইউ গেটিং দ্যাট, সে বলে হ্যাঁ। তাহলে বাদ বাকিগুলিও হবে, বাট আমাকে সময় দিতে হবে। কারণ এখানে যে সায়েন্টিফিক বিষয় আছে, সেটা আমি এখানে আলোচনায় আনছি না, আমি ডিসকাশন আমি নিয়ে আসবো পরে সবকিছু। তো বাচ্চাটি রিয়েলি ইজ এ ব্রেভ বয় অ্যান্ড মাদার। দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর পড়াশোনা করছে না, কিছুই করতেছে না, টোটালি ডেডিকেটেড টু দি চাইল্ড। সো দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যে মা ফোকাস করছে, চাইল্ড কেয়ার স্পেশালিস্ট যারা আছেন তারাও ফোকাস করছেন অস্ট্রেলিয়াতে, এভরিবডি ইজ ট্রাইং, সবাই মিলে এই কাজটা করছে, কোনো কিছুই আনইম্পর্ট্যান্ট না, সব কিছুই ইম্পর্ট্যান্ট অটিজমিস্ট বাচ্চাদের জন্য। হ্যাঁ, আর আমি একটু অ্যাড করতে চাই এই ফাঁকে, আপনি ওই প্রশ্নটি আম, করেছিলেন আমাকে, সাখাওয়াত সাহেব, যে অটিজমের আহ, আপনি 45টা বলেছেন সিমটম, আর কিছু আছে কিনা, সেটা সবার জন্যই বলছি। ইয়েস, আরো কয়েকটি প্রশ্ন আর কয়েকটি সিমটম আমি অ্যাড করব, কিন্তু প্রিন্সিপালি তিনটা হোল ক্যাটেগরি। যেমন এই ডক্টর মাহাজাবিন বললেন, আমার বাচ্চা, মাই চাইল্ড হ্যাড নো সোশ্যাল কানেকশন, ইম্পেয়ারমেন্ট হয়ে যাচ্ছে, ডাকলে when I call him he doesn't respond। তো ফান্ডামেন্টালি এটাকে বলছে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ইম্পেয়ারমেন্ট। দিস ইজ নাম্বার ওয়ান, গ্রস ক্যাটেগরি। নাম্বার টু হচ্ছে ইম্পেয়ার্ড কমিউনিকেশন, ও কমিউনিকেট করবে না, হি উইল নট কমিউনিকেট, হি উইল নট বি এবল টু। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে রিপিটেটিভ অর স্টেরিওটাইপ বিহেভিয়ার। দিস ইজ দি থ্রি গ্রস অটিজম across the spectrums. These are the three gross categorical symptoms। তার পার্ট হিসাবে যেমন, নাও the child is free, বাচ্চাটি ফ্রি হয়ে গেছে কিসের থেকে, এখন তাকে 10টা ডাক দিলে 8টা ডাক শোনে, 10টা কাজ করতে বললে 8টা কাজ করতে পারে। সো আমরা 80% অ্যাভেল করেছি, অ্যাচিভ করেছি। সো ইউ সি দিস ট্রিটমেন্ট ইজ জেনারেটিং দি এফিকাসি। আই এম নট গোয়িং টু দি টেকনিক্যাল টার্মিনোলজি, ভেরি ডিফিকাল্ট, যতক্ষণ না আমি এগুলিকে ভিভিডলি আনতে পারছি। বাট দিস, ইট ইজ এভিডেন্ট যে বাচ্চাটি অনেক ক্ষেত্রে। তো আমি আরো 11টি সিমটম বলবো, আগে আমি 43টা সিমটমের গত মিটিং এ বলেছি। 44 নাম্বার হচ্ছে লো ইন্টেলিজেন্ট কোএফিসিয়েন্ট। এই বাচ্চাদেরকে আমি প্রশ্ন করি, এখন মা বাবাদের প্রশ্ন করে, আছে তোমার বাচ্চাটা বলো তো একটু চালাক চতুর না বোকা? এখন ইটস এ ভেরি সিম্পল রিফ্লেকশন, বাট এটার একটা ক্যালকুলেশন আছে। সেকেন্ড, তারপরে 46th symptom is slow or low mobility in upper extremity। হাত পায়ের মোবিলিটি, ফাংশনিং, এই যে সুন্দর করে আমরা কলমটা ধরছি এবং তাকে দিয়ে আমরা যত নলেজ এই মাথায় তৈরি করছি, সেটা আমরা এক্সপ্রেস করছি, পরীক্ষা দিচ্ছি। এই যে ডাক্তারি পাশ করে গেছেন উনি, শি হ্যাজ পাসড এমবিবিএস, অ্যান্ড শি হ্যাজ ইউজড হিজ 3 finger grip, brain, and perceptual process and concept development, all these three things interacting with the brain, human brain, সে তার পরীক্ষা দিয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি গতবার অনেক কিছুর মধ্যে একটা বলি নাই, আই ডিড নট মেনশন ইন লাস্ট 47th হচ্ছে ওয়াকিং অন টোজ। একটা জিনিস ওয়ান অ্যাসপেক্ট কোমরবিডিটি হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে সিজার্স। কোমরবিডিটি বাট সিজার সব বাচ্চার ক্ষেত্রে হয় না, কিন্তু সিজার যদি হয়ে যায় ওইটাকে আগে দূর করতে হবে। নাম্বার 5,
অর্থাৎ 48 হচ্ছে অ্যাফাসিয়া, ইনকমপ্লিট অর হাফ ওয়ার্ডস, সমস্ত কথা বলতে পারে না, বা ল্যাক্স কম্প্রিহেনশন ক্যাপাবিলিটি, এটাকে আমরা অ্যাফাসিয়া বলছি, বাক প্রতিরোধ। 49th হচ্ছে ডিসঅর্গানাইজেশন অর পারফেক্টনেস। ওয়ান এক্সট্রিম হচ্ছে দিস কিডস উইল বি ডিসঅর্গানাইজড, কোনো কিছু ঠিক করে রাখবে না। আবার কিছু বাচ্চা অত্যন্ত পারফেক্ট, নিখুঁত, কোথাও কোনো খুঁত থাকলো কিনা, একজনের কাপড়ে বোতাম লাগানো নেই, তারা যে বোতামটা লাগিয়ে দেবে, the child will go to that person and fix his buttons. তারপরে 49th হচ্ছে ইন্টারাক্টিভ কমিউনিকেশন ডিফিকাল্টিজ, এটা জেনারেলি বলেছি, ইট কাভার্স। 50th হচ্ছে ল্যাক্স ইন ইমোশনাল কন্ট্রোল, মেল্ট ডাউন হতে পারে এরা, অল্পতে দে উইল মেল্ট ডাউন, দে ক্যানট হোল্ড the kind of emotional control and capacity to reflect that I am a person of integrity. আমি শুনবো, বুঝবো, এক্সপ্রেস করব, কানবো না, কানবো কেন? So আর they are mostly visual learners, আর sometimes they might have superior capability in maths, computational science. 51 lacks interest in ডেসক্রিপটিভ সাবজেক্ট, অর্থাৎ গল্পতে পড়াতে, লম্বা লাইন পড়াতে তারা হতো, তারা ছবি, ডিজাইন, ইঞ্জিনিয়ার্স, এই সমস্ত জায়গায় যাবে। 52 হচ্ছে এরা সামটাইমস, এটা খুব কমন কিন্তু আমি ল্যাপস করে গেছি, তাদের ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের অভ্যাস থাকবে, বেড ওয়েটিং করবে। কেমন? সো এই আমি আরো কয়েকটা সিমটম বললাম, আরো যদি আমার আম, সমস্ত খাতে আবার এটা লিস্ট মেনটেন করছি। সো এগুলি সবাইকে খেয়াল করতে হবে, এবং সেগুলি থাকলে তার চিকিৎসা করা হবে। সো গুড, ভেরি গুড। তো বাচ্চার, ডক্টর মেহজাবিনের বাচ্চার যে অবস্থা ছিল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ সাচ এ কনসিয়াস মাম, দ্যাট মাই হ্যাটস আপ টু হার। সে ক্রিটিক্যাল, সে তো সব বাচ্চার মা বাবারা ক্রিটিক্যাল হবে, বাট শি ইজ সায়েন্টিফিক, অ্যান্ড সে সব কিছুর অ্যাকসেপ্টেন্স আছে। থ্যাংক ইউ ফর ইউর গুড নোট অন হোমিওপ্যাথি, অ্যান্ড I believe your child will deliver all the milestones. Okay? No ঘাবড়া, অনেক no. ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো আমরা। Thank you. এবার একটু শুনবো সিডনির আরেকজন অভিভাবক, শিশুর, ছেলে শিশুর বাবা, হাসান কবির। আপনি যদি একটু বলেন আপনার শিশুটির অটিজম কখন, কিভাবে জানলেন, জানার পর কি কি ব্যবস্থা নিয়েছিলেন, তারপর কিভাবে জনাব জাহাঙ্গীরের শরণাপন্ন হলেন, এবং বর্তমান পর্যন্ত যে ট্রিটমেন্ট নিচ্ছেন সেই বিষয়ে যদি বলেন, কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা, এবং জনাব জাহাঙ্গীরের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। না, আমি আসলে আমার ছেলের অটিজমটা প্রথমে আমরা বুঝতে পারি নাই। সো লাইক ফার্স্ট ইয়ার 2 ইয়ার্সে তো আসলে কিছুই বোঝা যায় নাই। তো তারপর ওর আসলে একটু ডিলেই হয়েছে আমাদের বুঝতে। আমরা ফার্স্ট নোটিস করি ওর যখন স্পিচ ডিলে হয়, তো ওইটাই আমরা ফোকাস করছি। আমরা বিভিন্ন বয়সটা তখন কত ছিল? স্পিচ ডিলে তো আসলে ও যখন 2.5, 3, অলমোস্ট 3, তখনও সে আসলে কোনো কথা বলে নাই ওইভাবে। তো আমরা প্রথম দিকে ভাবছি যে কিছু বাচ্চা তো আসলে দেরিতে কথা বলে, অনেকেই আবার বলে যে ছেলে বাচ্চা একটু ডিলেই হয়। তো আমার মেয়ে যেমন, শি ওয়াজ ভেরি ফাস্ট। তো আমি ওই জন্য একটু দেরি করেছি। পরে যখন 3 হয়ে গেল তখন আমরা দেন ওই গো টু দ্য ডক্টর। তো ডক্টর তখন আমাদের শুরু করে যে স্পিচ থেরাপি দেওয়া শুরু করে ইনিশিয়ালি, বাট অটিজমের কোনো প্রসঙ্গ তখনও আসে নাই। দেন শি রিফার টু, দ্য ডক্টর রিফার টু পেডিয়াট্রিক স্পেশালিস্ট। তখন তো আমাকে বলে যে না, ইউ শুড গো ফর এ অটিজম অ্যাসেসমেন্ট। তো তখন আমরা অটিজম করি, বাস বিকজ একটু দেরি হয়েছে আমাদের, কারণ তখন করোনা ছিল, নানা ডিফিকাল্টিজ ভিতরে আমরা আসলে সময়ের মতো এইগুলো করতেও পারি নাই। তো এটা আসলে 3.5-এর পরে, যে আমরা 3.5, অলমোস্ট নেয়ার 4-এর কাছে যখন আমরা এটা নোটিস করছি, অফিসিয়ালি জানছি যে তার এই এএসডিটা আছে। তো তারপরে এটা আসলে আমরা ওই যেটা ট্রেডিশনাল যে ইয়েগুলো আসে, আমরা স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এইগুলোতেই চলছিল আর কি।
আর এগুলো চলতে চলতে, আর যেহেতু আমি এই সারাক্ষণে গুগল করতাম, এইটা সার্চ করতাম, তো ওইভাবেই আসলে ফেসবুকে আমি এই অ্যাডটা পাই। তো এইটা পাওয়ার পরে তো আমি অনেক দেখছি, তখন ওনার ওই যে আপনি এনএসএফ এ যে ওয়েবসাইটটা, ওইগুলা ভিডিওগুলা দেখি। দেন ওয়ান ডে ঠিক বললাম, ঠিক আছে, ওনাকে একটা কল করে দেখি আর কি। তো কল করার পরে উনি বললো, উনি কথা বললো, ইনিশিয়ালি কিছু আলোচনা হয়। দেন উনি আমাকে একটা পরে একটা ডেট দেয়, বলে যে ঠিক আছে, উইল ডিসকাস এ লট, মানে ডিটেলস ডিসকাস করবে আর কি। তো উই হ্যাড এ লং কনভারসেশন। তো উনি সবই জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে বলছে, না, আই ক্যান ডু সামথিং ফর দিস বয়। সো দেন দেন উই ডিসাইডেড, না ঠিক আছে, দেন উই শুড কন্টিনিউ। তো এইভাবেই শুরু আর কি ওনার সঙ্গে। তো এখন তো আমাদের আমরা মেডিসিন কন্টিনিউ করতেছি। এটা থার্ড সাইকেল চলতেছে, মাঝামাঝি, মানে থার্ড সাইকেলের মাঝামাঝি। তা ও ডেভেলপ করছে, অনেক ডেভেলপ করছে। বাট আই নো ইট ইজ এ স্লো প্রসেস। আমরা ধৈর্য ধরে আছি। তা বাট আল্লাহর রহমতে হি ইজ ইমপ্রুভিং। হ্যাঁ, আমি জি, ওনার বাচ্চার আপডেটটা দেই। জি। 1 বছর 2 মাস পেয়েছিলাম। বাচ্চার জন্ম হচ্ছে নভেম্বর 2018। 1 বছর 2 মাস চিকিৎসা চলছে। ইনিশিয়াল ওয়ার্ড ছিল 10% অর লেস, সেটা এখন 50% অ্যাবাভ হয়েছে। আই কন্ট্যাক্ট ছিল less than 10%, নাও ইট ইজ 70% প্লাস। অ্যাফেকশন অ্যান্ড প্যারেন্টাল ইন্টারাকশন এটা বেড়েছে 80%। এটা ছিল খুবই কম। ক্লাইম্বিং করতো বাচ্চাটা। বাচ্চাটা চেয়ার থেকে টেবিলে, টেবিল থেকে আলমারিতে, আলমারি থেকে জানালায়, জানালা থেকে বিছানায়। ইট ওয়াজ ভেরি ফ্রিকুয়েন্ট। নাও ইট হ্যাজ কাম ডাউন লেস দ্যান 20%, 80% প্রোগ্রেস হয়েছে। একদমই করে না এখন। এখন একদমই করে না। সো উই ক্যান টেক ইট আউট, থ্যাংক ইউ। সো দিস ইস্যু হ্যাজ গন। আর স্পিটিং করতো, ইন্টেন্সিভ স্পিটিং, থুতু ফেলতো, সেটা এখন 70% ইমপ্রুভ করেছে। কিন্তু আমরা পিছিয়ে আছি ফাইন মোটর অ্যান্ড পিয়ার টু পিয়ার ইন্টারাকশন, এখানে সে অনলি 20%। তো এইটা যেহেতু বাচ্চাটাকে আমরা পেয়েছি 5-এর ওপরে এসে, সো ইন সার্টেন সেক্টরস উই নিড মোর টাইম, একটু বেশি সময় আমার লাগবে। তো সেজন্য ওনাকে বলে দিয়েছি, অ্যান্ড হি ইজ এ ভেরি ভেরি, দি মাদার ইজ অলসো এ ভেরি এফেক্টিভ মাম, অ্যান্ড তারা কিন, তারা চিকিৎসা চালিয়ে যাবে যতদূর লাগে, অ্যান্ড আই এম উইথ দেম অ্যাজ ওয়েল। অ্যান্ড আমার বিশ্বাস যে অটিজমে একটা কথা আই মাস্ট সে, দ্যাট it is not, anybody should get a categorically globally 100% ডেভেলপমেন্ট সম্ভব না। কত হাইয়েস্ট আমার 90-95% হয়েছে। এভরিবডি হ্যাজ টু লার্ন। কারণ যেমন এই যে এখন সে ক্লাইম্বিং করছেই না, এটাতে আমরা 100% অ্যাচিভ করেছি। বাট আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অটিজমে কিছু জিনিস আবার ব্যাক করতে পারে। সেখানে মানুষ, বাচ্চাদের বাবা মার যে প্রোটেকশন, যে মেকানিজমে তার ব্রেইনটাকে আমরা নতুন করে ফিড দিচ্ছি, অনেকগুলি ফুড রেস্ট্রিকশন দিচ্ছি, অনেকগুলি প্রসেস দিচ্ছি, যেগুলি মা বাবারা যেন অন্তত 5 বছর, 5 থেকে 10 বছর যদি এগুলি মেনটেন করে। যেমন আমার এখন অনেক অটিস্টিক বাচ্চা ম্যাকডোনাল্ড খাচ্ছে, পরোটা খাচ্ছে, রুটি খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু তাদের 10 বছর পরে, 10 বছর চিকিৎসার 10 বছর পরে, সো আই ডোন্ট সি এনি কমপ্লেইন যে তাদের কাছ থেকে। কিন্তু 10টা বছর অন্তত দি মেকানিজম হ্যাজ টু বি স্যাচুরেটেড অ্যান্ড ম্যাচিওর্ড। পারতপক্ষে আমরা দুধ যে একদম খেতে হবে সবাইকে এমন কোনো ব্যাপার নেই, অনেকগুলো রেস্ট্রিকশন দেই। বাট দ্যাটস হোয়াট ইজ মাই রিকোয়েস্ট। বাট হিজ বয় ইজ ডুইং রিয়েলি ব্রিলিয়েন্ট, আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আই বিলিভ উইল ক্যাচ আপ উইথ অল দি মাইলস্টোনস। থ্যাংক জি, ইউ। ধন্যবাদ। হাসান কবিরের কোনো প্রশ্ন আছে কিনা ট্রিটমেন্ট নিয়ে? ট্রিটমেন্ট নিয়ে না, আমি আসলে, আমার তো প্রশ্ন নাই, মানে প্রশ্ন আসলে আপনি জানতে পারেন যে কি আসলে কেমন আউটপুটটা আমি মানে পাচ্ছি আর কি, মানে। হ্যাঁ, কোনো সাইড এফেক্ট আছে কিনা তো? না, না, ওষুধের কোনো সাইড এফেক্ট নাই, না, আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট নাই। আহ, মানে কখনোই কোনো সাইড এফেক্ট হয় নাই।
কখনোই ঠিক। না। জি, অনেক ধন্যবাদ। আমরা এবার একটু যুক্তরাজ্য, লন্ডন প্রবাসী রুহুল আমিনের কাছে যাব। রুহুল আমিন, আপনি যদি বলেন আপনার শিশুটির কথা, কিভাবে জানলেন যে শিশুটি অটিজম আক্রান্ত, এবং কি কি ব্যবস্থা নিলেন, নেওয়ার পরে কখন জনাব জাহাঙ্গীরের শরণাপন্ন হলেন, এবং সর্বশেষ আপনার এই শিশুটির যখন শুরু করলেন আর আজ পর্যন্ত অ্যাচিভমেন্ট যদি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপ- আসসালাম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ডক্টর জাহাঙ্গীর সাহেবকে আমি ফেসবুক থেকে পেয়েছি। ওনার একটা পেজ আছে, NSFL গ্লোবাল ফাউন্ডেশন, এইরকম একটা কি। তো উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন দুবাইয়ের একটা আহ ভদ্রলোকের সাথে। তো ওইটা আমি খুব ভালোভাবে ফলো আপ করি এবং ইন্টারনেটে ইউটিউবে ওনার সম্বন্ধে কিছু সার্চ করে ওরা। এই থেকেই ওনার সাথেই আমার আসলে বেসিক্যালি যেটা ওনার সম্বন্ধে আমি জানতে পারি। আর আমার বাচ্চাটা হচ্ছে যে তার যখন বয়স 16-17 মাস, সে সব কিছু খাইতো, সব কিছু রেসপন্স করতো, সবই ঠিক ছিল। হঠাৎ একদিন সে অনেক বমি করে আর জ্বর আসে। তারপর থেকে সে খানির প্রতি অনীহা চলে আসে, সে কিছুই খায় না। তার মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জিং চলে আসে। তো তখন আমি আমার ওয়াইফকে বলি, সে ওরে ডাকলে রেসপন্স করে না, কিছুই করে না। আগে করতো, ওই সিক, সে অসুস্থ হওয়ার আগে কিন্তু ঠিকই ছিল, কিন্তু এরপর থেকে যেন কেমন যেন চেঞ্জ হতে থাকে। তখন আমি কিন্তু আপনার এই বসে থাকার লোক না, আমি তাকে নিয়ে আমাদের জিপির সাথে কন্টাক্ট করি। লোকাল যে আমাদের হেলথ কেয়ার আছে ওদের সাথে কন্ট্যাক্ট করি, কিন্তু জিপি বলে ওকে, আমি ওকে রেফার করে দেব ইয়েতে, ফিজ থেরাপিতে। তারা এখানে দেওয়ার পরে করোনা চলে আসে। ওকে আমি নার্সারিতে 2 বছরের একটা প্রোগ্রাম আছে এই দেশে, আমি ভর্তি করি, সেইটা সব কিছুই চেক করতে চায় না। তারপরে চলে আসলো করোনা। পিস থেরাপির সাথে আমি ফোনে কন্টাক্ট করি, ওরা আমাকে ফোনে পিস থেরাপি দেয়। ফোনে আর কি দেবে? তখন তারা আমার কথা শুনে তারা আজ করতে পারে। তারা আমাকে বলে যে হি মাইড অটিজম, বাট আমাদের অ্যাসেস করতে হবে, ওয়েটিং টাইম 1 ইয়ার। তো আমি বললাম ঠিক আছে। 1 বছর আমি অপেক্ষা করতে থাকি। ওরা অ্যাসেসমেন্ট করে 1 বছর পরে, করে বলে যে হ্যাঁ, হি ইজ অটিজম, অটিস্টিক। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম যে কি, তারা বললো যে অটিজমের কোনো মানে যে চিকিৎসা আছে, এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, তবে এটা লাইফ লং কন্ডিশন। তখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি করতে হবে। এই ঘাটাঘাটি থেকে ওরা কিছু টিপস দেয়, আমি ওইগুলা করতে থাকি। বাট তেমন একটা কাজ হচ্ছে বাট তেমন একটা হচ্ছে না। তারপরেই ডক্টর জাহাঙ্গীর সাহেবকে আমি ফেসবুকে পাই, পাওয়ার পরে ওনার সাথে কথা বলি, যেটা আগে বললাম। বলতে বলতে ওনাকে আমি ফোন দেই। আমি ফোন দেওয়ার পরে উনি আমাকে বলেন যে আপনার সাথে আমি কথা বলবো, কথা শুনবো, বাট আমাকে টাইম দিতে হবে। আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি বললাম ঠিক আছে। উনি আবার একটা কথা বলছেন, ওনার যে উনি যে মানে চিকিৎসা করতে পারবেন কিনা, চিকিৎসা দিবেন কিনা, ডিপেন্ড করবে আমার এসএস, উনার আর আমার কথাবার্তার মধ্যে। যদি উনি পারেন তাইলে বাচ্চাটাকে নিবেন, যদি না পারেন নিবেন না। উনি কিন্তু স্ট্রেট কথা বলতা, মানে সরাসরি এই কথাগুলো আমাকে বল। আমি বললাম ঠিক আছে। তো উনি কল দেন। উনি আমার ছেলের মাথার চুল থেকে পা পর্যন্ত জিজ্ঞাসা করেন পুরো 1.5 ঘন্টা। জিজ্ঞাসা করে উনি আমাকে বলেন হ্যাঁ, এই বাচ্চা আমি নেব। আমি বললাম ঠিক আছে। তারপরে উনি উনি ওষুধগুলা দেন, আমি আমার ছেলেকে দেই। বাট এখানে একটা কথা বলা দরকার, আমার ছেলে শুধু উইটাবিক্স আর ওই আপনার কাউ মিল্ক ছাড়া আর কিছুই খাইতো না। উনি আমাকে এমন একটা মানে থিওরি দেন খাবার ব্যাপারে, যে যে যেটা তার মধ্যে উনি যে সাজেশনটা দিয়েছেন ওইটার মধ্যেই, তার মধ্যে অনেক আমূল পরিবর্তন চলে আসছে। বুঝছেন, মানুষের খানার মধ্যেই অনেক কিছু উনি আমাকে এইটা বলেছেন। তো উনি বলছেন এইটা এইটা খাওয়াও, ওষুধটা একটু লেটে পাইতে একটু লেট হবে, শিপিং হইতে লেট হবে, আমি দিচ্ছি ওষুধ, এর আগে এইটা চলো। উনি যে উনি যে খাবারের যে ইয়েটা বলছেন, যে ফর্মুলাটা বলছেন বা কি খাওয়াইতে হবে, এইটার মধ্যে আমি মনে করছি যে তার 50%
চিকিৎসা চলে আসছে, বা 50+ বলতে পারেন। ওনার ওষুধটা আমি যখন শুরু করি, ধীরে ধীরে অনেক কিছু বলে, অনেক। এখন আপনি এই আমার সামনেই বসা, ওরে যদি আপনি বলেন ওমর এদিকে আসো, আসবে। ওমর নিচে চলে যাও, চলে যাবে। মানে আপনার রেসপন্সটা বলতে পারেন 90% চলে আসছে। তাকে কিছু বললে সে রেসপন্স করে, কিন্তু সে আগে কিছুই করতো না, বুঝছেন। এরপরে তার খাবার দাবার সবকিছুই ঠিক আছে। তো আমি বলবো, আপনারা যারাই ডক্টর জাহাঙ্গীর সাহেবের কাছে, উনি তো আর পৃথিবীর সব বাচ্চাকে চিকিৎসা করতে পারবেন না। আমরা যারাই চিকিৎসা নিব, উনার কথা আমরা মানতে হবে। উনি যে কথাগুলা বলেন ওইগুলো আমরা ফলো করতে হবে। উনি যে খাবার দাবারের নিয়ম তালিকা দিবেন ওইটা আমরা, মানে আমি বলবো খাবারের ব্যাপারটা তো দৃঢ়তার সাথে এবং সঠিকভাবে পালন করার সব মা বাবা চেষ্টা করবে। তাইলে আপনার ছেলে বা মেয়ের মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে আসবে। এবং পাশাপাশি উনার ঔষধগুলা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমি এখন আমার ছেলেকে নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি। আমার বিশ্বাস সে একদিন 100% সুস্থ হয়ে যাবে। ওর মাঝে অনেক কিছু পরিবর্তন আসছে। এর জন্য ডক্টর জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ আর আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তার আর উনার উসিলায় আল্লাহ যে তাকে এতটুকু বিল্ড আপ করে দিয়েছেন, এটা অকল্পনীয়। তো চিকিৎসা একটা উসিলা, সবকিছু করার মালিক আল্লাহ। আর চিকিৎসা নেওয়া সুন্নত। আমি বলবো যে প্রতিটা মা বাবা যে উচিত যে ছেলেদের বা মেয়েদের জন্য চিকিৎসা নেওয়াটা, চিকিৎসা নিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আমি এটাও বলতে চাই যে ডক্টর জাহাঙ্গীর সাহেবের ঔষধ খেলেই যে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, আমার মেয়েটা ভালো হয়ে যাবে, এমন না। আপনি চিকিৎসা নিতে পারেন, ভালো হতে পারে, হওয়ার চান্স মৌর। আর উনি যে চিকিৎসা করলে ঔষধ দিলেই ভালো হয়ে যাবে না, আপনি পাশাপাশি পরিশ্রম করতে হবে। ওনার উপরে ডিপেন্ড করে আপনি বসতে পারবেন না। যদি রাইট। আমি বলি যে জাহাঙ্গীর সাহেব ঔষধ দিচ্ছেন আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার মেয়ে ভালো হয়ে যাবে, ইম্পসিবল। অটিজমদেরকে নিয়ে আপনি বাইরে যেতে হবে, ঘুরতে হবে, ওদের ব্রেনকে ফোকাস করতে হবে, ওদেরকে দেখাতে হবে এইটা করো ওইটা করো। এটা ইজি না। একবার বললে ওরা করে না, দুইবার বললে করে না, 5 বার 7 বার 10 বার বলতে হয়। তারপরে ওরা আস্তে আস্তে আপনার শুনে। যেভাবে একটা পাখিকে আপনি পোষ বানাতে হয়, এইভাবে আপনার ছেলে বা মেয়েকে বানাতে হবে, যেটা আমি ওনার কাছ থেকে শিখেছি। উনি আমাকে বারবার টিপস দিয়েছেন। আর আরেকটা জিনিস বলবো, যে সব চিকিৎসককে আপনি যদি ফোন দেন, কথা বলেন, রেসপন্স করেন। আর আমি এর জন্য ডক্টর জাহাঙ্গীর সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনাকে যখন ফোন করবেন, উনি পারেন না টেক্সট দিবেন যে আমি পরে কথা বলছি এই, বা উনি রেসপন্স করে, আপনি যে বিষয়ে পরামর্শ চাবেন উনি দেয়। তো সর্বোপরি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমি বলবো যে মা বাবারাই ওনার কাছ থেকে চিকিৎসা নেন, আপনারা ডিপেন্ড করবেন না যে উনার ঔষধ দিলেই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আপনিও পাশাপাশি পরিশ্রম করতে হবে, ওর খাবার দাবার খাওয়াতে হবে ঠিক মতো। ওর দিকে আপনি খেয়াল রাখতে হবে। 50-50 সবকিছু। তারপরে না 100 হবে। আপনি যদি বলেন না আমি ঔষধ নিয়ে নিছি সুস্থ হয়ে যাবে, ইটস ইম্পসিবল। ঔষধে সবকিছু হয় না অটিজমের বেলায়। কারণ আপনি পরিশ্রমও করতে হবে, ওকে আপনি ঘুরতে হবে, খাওয়াতে হবে, চিকিৎসাও নিতে হবে, এবং আল্লাহর কাছেও কান্ডাকাটি করতে হবে। সবকিছুই আল্লাহর কাছে নিয়ন্ত্রণ। তো জি। সব মিলিয়ে বলবো যে যারাই ডক্টর জাহাঙ্গীর সাহেবের চিকিৎসা নেবেন, ওনার কথাগুলো শুনবেন, মানবেন, ফলো করবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। থ্যাংক ইউ জি, সবাইকে। অনেক ধন্যবাদ থ্যাংক অটিজম ইউ। গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর। The very interesting and basically it's a great experience and to have his son. বাচ্চাটার বয়স ছিল কিন্তু 5-এর উপরে। সেই জন্য ওনাকে আমি বলেছিলাম যে দেখেন, আমি 5-এর উপরে হলে খুব স্পেকটিক্যাল হয়ে যায়, 5-এর আগে বাচ্চা পেলে আমি দৌড়াই, আর 5-এর পরে হলে আমি বলি যে মা বাবারা যদি আগ্রহ না দেখায় আমি মাপ চেয়ে নিই, কারণ ইটস নট মাই বিজনেস। আর হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ রিয়েলি গেটিং সাম ভেরি গুড রেজাল্ট অ্যান্ড সাম রিসার্চ। আমি ক্যাটেগরিক্যালি 52টা সিমটম আমি আইডেন্টিফাই করেছি। এর সবগুলি একজন বাবা প্রশ্ন করেছিলেন, ভেরি ইন্টারেস্টিং, যে অনেক বাচ্চারা অটিস্টিক না, তার মধ্যে যদি এই সিমটম থাকে তাহলে কি হবে। আর যে দেখেন, অটিজম যদি আপনার বাচ্চাকে স্ট্রাইক করে, তাহলে দিস সিমটমস উইল লিড টু লার্নিং ডিসএবিলিটি, অর্থাৎ ইনস্ট্রাকশন নেবে না,
কথা শুনবে না, ডাক দিলে শুনবে না, পৃথিবীর সাথে যোগাযোগ থাকবে, রিপিটেটিভ কথা বলবে, মেনি থিংস দ্যাট উইল অকার হুইচ উইল হ্যাম্পার দি লার্নিং প্রসেস। আর যদি একটা বাচ্চা দুই একটা সিমটম থাকে কিন্তু অন্য সমস্ত মার্কারগুলি ঠিক আছে, তাহলে সেখানে চিন্তার অল্প চিকিৎসায় হয়ে যায়। কিন্তু যে যে বাচ্চাগুলি অটিজম স্ট্রিকন হয়ে যাচ্ছে, লার্নিং ডিসেবিলিটির দিকে মুভ করতেছে, সে বাচ্চাগুলির অটিজম স্পেকট্রামে পড়ছে। ভেরি ইন্টারেস্টিং, এই বাচ্চাটার কিন্তু ইকোলেলিয়া ছিল, অর্থাৎ আহ, তাকে যদি বলা হয় তোমার নাম কি, ও বলতো তোমার নাম কি। তো আরো অনেক কিছু ছিল। দিস ফাদার হ্যাজ ওয়ার্কড, যেদিন থেকে আমি বলেছি ওনার সাথে কথা বলার সময় 1 থেকে 1.5 ঘন্টা আমি ওনার সাথে কথা বললাম, A to Z নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে আপনি আর কিছু করেন না, প্রথমে এই খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করেন। আমার ওষুধ পাঠাতে একটু দেরি হচ্ছে, তখনকার দিনে ওষুধ, এখন তো আমি 15 দিনে পারি, তখন 1 মাস লাগতো ওষুধ পাঠাতে। আর উনি যেখানে থাকেন আমার খুব পরিচিত জায়গা, আমি ইংল্যান্ডে ছিলাম 10 বছর, এবং ক্যামডেন টাউন খুব চমৎকার জায়গা, এবং ক্যামডেন টাউন হলে আমি অনেক মিটিং টিটিংও করেছি। তো সেখানে যেটা, ওনাকে আমি বললাম আপনি এই বাজারে যাবেন, এই শাকসবজিগুলি আপনার বাচ্চাকে, এই মাছ এগুলি খাওয়াবেন। তো উনি একদিন আমাকে বলতেছে, স্যার আপনার যে আপনি খাবার দাবারের কথা যেগুলি বলছেন ওটাতে তো আমার বাচ্চা অর্ধেক ভালো হয়ে গেছে। আজ খুব ভালো, কারণ সমস্যার সমাধান নেচারেই আছে, প্রবলেম আছে নেচারেই আছে, কিন্তু আপনার বাচ্চা গুড, আমি ভরসা পাচ্ছি। তো ওষুধ পাঠানোর পরে লেটেস্ট আজকে চলতেছে প্রায় 1.5 বছরের উপরে চিকিৎসা। আই কন্ট্যাক্টে শুধু আমরা একটু কম আছি, এখানে 40% অ্যাচিভ করেছি। সেটার কারণ বাচ্চার বয়স বেশি। ইকোলেলিয়াতে আমরা বেসিক্যালি 85 to 90% ইম্প্রুভমেন্ট হয়েছে। ইন্টেলিজেন্স 40 to 50%, ফাইন মোটর 30 to 40%, গ্রস মোটর 90%। আর ইনস্ট্রাকশন টেকিং, অর্থাৎ তাকে যদি আপনি 10টা কাজ করে দিতে বলেন সে 9টা করে দেবে, উইচ ইজ এ গ্রেট ডেভেলপমেন্ট। তার মানে টিচার যদি একটা কিছু ইনস্ট্রাকশন দেয়, সে ইনস্ট্রাকশন নেবে, তার মানে তার লার্নিং, হি ইজ বিং লার্নিংয়েবল। কারণ আপনার বাচ্চাকে যদি আমি অঙ্ক করতে বলি, সে ইংরেজি লিখে নিয়ে আসলো বা কিছুই করে আসলো না। সো এফেক্টিভ ইনস্ট্রাকশন টেকিং ইজ ওয়ান অফ দি সিমটমস, যেটা বাচ্চার ইমপ্রুভ করতেই হবে, কারণ পৃথিবীতে লেখাপড়া শিখতে গেলে ইনস্ট্রাকশন নিতে হবে। তো এখন সত্যিকার ভাবে হি ইজ মেকিং ভেরি গুড প্রোগ্রেস, উইচ ওয়াজ আনএক্সপেক্টেড। আমি খুব ভয় পেয়েছিলাম, অ্যান্ড আই থ্যাংক হিম ফ্রম দি কোর অফ মাই হার্ট। কারণ আমি যে একদম গ্রামারেটিক্যালি হি মেনটেইনড অল দি ফুড ইনগ্রেডিয়েন্টস স্টাফ, অ্যান্ড সে তার সামর্থ্যের মধ্যে বাচ্চাকে নিয়ে বাইরে, আমি যে বাচ্চাকে নিয়ে ঘরে থাকবেন না, go outside, go to the world and tell him this is this, লার্নিং করান। এবং দে আর মোস্টলি ভিজুয়াল লার্নার, অ্যান্ড লার্নিং ইস্যুস উইল ইমপ্রুভ। তার থেকে অনেক চমৎকার, ভেরি ডেডিকেটেড প্যারেন্ট, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু হিম। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমরা এবার যাব বাংলাদেশের চট্টগ্রামের আহ মমিনুর রশিদ, তার শিশু কন্যাটি ট্রিটমেন্ট দিচ্ছেন জনাব জাহাঙ্গীর। জি মমিনুর রশিদ, আপনি বলবেন ওই যে একই প্রশ্ন, আহ, কখন জানলেন যে আপনার শিশুটি অটিজম হয়েছে বা অটিজম রয়েছে, এবং কি কি ট্রিটমেন্ট নিলেন এর আগে, জনাব জাহাঙ্গীরের শরণাপন্নার আগে কি করেছিলেন, বর্তমানে কি অবস্থা, সবকিছু নিয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমার মেয়ে এটা হচ্ছে যে আমার সেকেন্ড বেবি। আমার মেয়ে যখন 18 মাস বয়স, মানে ওর জন্ম থেকে 18 মাস বয়স পর্যন্ত সে একদম সুস্থ একটা বাচ্চা। একদম তার সব ধরনের অ্যাক্টিভিটিস একদম 100-তে 100 ছিল 18 মাস বয়স পর্যন্ত। 18 মাস বয়সের পর থেকে আমি যেটা দেখলাম যে ওর কথা কমে যাচ্ছে, কমিউনিকেশন কমে যাচ্ছে, প্লাস তার যে যেটা আমরা যেটা বলে আই কন্ট্যাক্ট, সেটা কমে যাচ্ছে। খেয়াল করলাম প্রায় 2 বছরের কাছাকাছি বয়স যখন হয়ে গেছে তখন আমরা ডক্টরের কাছে যাই। যাওয়ার পরে দিয়ে ওনারা আমার বাচ্চার কিছু টেস্টও করায়, যেমন
ইইজি একটা টেস্ট আছে, ইইজি টেস্ট করিয়েছে। তারপরে আবার হিয়ারিং টেস্ট করাইছে। অনেক বেবি আবার হিয়ারিং এর টেস্টের সমস্যা, এই এই জাতীয় সবগুলো টেস্ট করাইছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওগুলো সবগুলোতে সে ভালো। তার মানে ওরা আইডেন্টিফাই করছে আমার বাচ্চাটা হচ্ছে যে এএসডি। এখন পরবর্তীতে ওনারা কিছু ট্রিটমেন্ট দিয়েছে, আসলে তো ওরকম মানে মেজর কোনো ট্রিটমেন্ট না এগুলো। অর্থাৎ ঘুম কম হতো, ঘুমের জন্য ওষুধ দিত, এই জাতীয় কিছু ইয়ে দিয়েছে। তারপরে আমি আবার এক দেড় মাস পরে আবার ডাক্তারের কাছে যাই, ওরা বলে না এটা তো আসলে আমি গিয়ে না, আপনাকে এখন থেরাপি নিতে হবে। তো ইতিমধ্যে আমি একজন থেরাপিস্টের কাছে গিয়েছিলাম আমাদের হালিশহর এলাকাতে, যেটা মা ও শিশু আগ্রাবাদ। সেখানেও যাওয়ার পর ওরা কিছু অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এগুলো তারা দিচ্ছে আসলে। এতে করেও আমি তেমন কোনো উন্নতি পাইনি। ইতিমধ্যে আমি সার্চ করতে থাকি হোমিওপ্যাথিক। আমার ছোটকাল থেকে আমার বেশ একটা প্রিয় আহ, ইয়ে মেডিসিন, খুব ভালো লাগে আমার এটার প্রতি। বিশেষ করে একটা জিনিস যে হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট নাই, এই জিনিসটা আমি আগে থেকেই বিলিভ করতাম। সেজন্য আমি হোমিওপ্যাথিকের উপরে অটিজম আছে কিনা এটা আমি সার্চ করতে থাকি আহ, ওই গুগলে। তো পরে আমি স্যারের ভিডিওটা পাই। স্যারের ভিডিওটা পাওয়ার পরে আমি সেই সময় স্যার বেসিক্যালি বাংলাদেশে ছিলেন। আমি তো জানতাম না, আমি হোয়াটসঅ্যাপে স্যারকে কল দিয়েছি, স্যার ফোন ধরছে। তো কল দিয়ে স্যারে আমার একটা লম্বা ইয়েও নিল, কোশ্চেন ইন্টারভিউ নিল, আমার মেয়ের ডিটেইলস নিল। নেওয়ার পরে দিয়ে আলহামদুলিল্লাহ পরে স্যারে দায়িত্ব নিয়েছেন, আমার মেয়ে চিকিৎসা করবে, ভালো হবে। তো আমি এতটুকু বলবো যে প্রথম কথা হচ্ছে যে আমার মেয়ের আই কন্টাক্ট, তারপরে দিয়ে কথাবার্তা খুবই খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ ও অনেকগুলো ছড়া বলতে পারে, কথাবার্তা অনেক ভালো তার। হ্যাঁ, তারপরে এই আপনার ইনস্ট্রাকশন, যেটা আমরা সোশ্যাল কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি, এই ইনস্ট্রাকশনটা আলহামদুলিল্লাহ অনেক ফলো করতে পারে। আরিহা আসো, সে আসে, যাও যাইতে পারে। কোনো একটা যদি কিছু যদি বলি এটা ডাস্টবিনে ফেলো, বিনে ফেলো, সে ফেলে। এরকম অনেকগুলো রেসপন্স করে আলহামদুলিল্লাহ। এটা একটা মানে গুড একটা ইয়া ওর। তো এখনো কিছু দিক আছে, এখনো বিশেষ করে ওর একটু টয়লেট ট্রেনিংটা একটু এখনো কম আছে। টয়লেট ট্রেনিংটা স্যার বলছে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হয়েছে। তো আর স্যার যে আমাকে যে ইয়ে দিয়েছে, মানে খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশনটা, এটা আমি ফলো করতেছি। কিন্তু ওই যে ঘরে তো আসলে অন্যান্য আমার একটা বাচ্চাও আছে, নিজে একটু অসুস্থ আমি। এসব কারণে মাঝে মাঝে আমার খাওয়ার ব্যাপারটা 100% মেনটেন মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে আবার হয়। তো আবার আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ওর চিকিৎসাটা একটু কাটা মাস একটু আবার ইয়ে হয়েছিল, ব্রেক ছিল। আমি অসুস্থ ছিলাম, হসপিটালাইজ ছিলাম। তো এসব কারণে তো আবার এখন আলহামদুলিল্লাহ স্যারে আমাকে 3 মাস আগে আমাকে ওষুধ পাঠিয়েছে আবার। আলহামদুলিল্লাহ এখন ওর ইমপ্রুভমেন্ট অনেক ভালো, আমি এতটুকু বলবো। খুবই ভালো রেসপন্স করতেছে এতটুকু। আরো একটা কথা বলি যে রিসেন্টলি মানে আমার বাচ্চাকে যারা দেখছে এর আগে এবং রিসেন্টলি যারা দেখছে তারা একটু সারপ্রাইজ যে আলহামদুলিল্লাহ আরিহা তো কথা বলতেছে। এই জিনিসটা আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি আমার স্যারের আহ, উসিলায় আল্লাহ তাআলা তার কথা অনেক বাড়াইছে। এটা স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা। তারপরে উম, আরো আরো অনেকগুলো ইমপ্রুভমেন্ট আছে। আমি যেটা দেখলাম যে তার এই যে বুদ্ধিমত্তাটা মাসাল্লাহ আরো বাড়ছে। তারপরে এখানে একজন ফাদার বলেছেন যে ওই যে ইয়েটা মানে ক্লাইম্বিং যেটা করতো, আমার মেয়ে কিন্তু অনেক ক্লাইম্বিং করতো। মানে এই জানলা থেকে ওই জানলা, দরজা থেকে খাট, খাট থেকে জানলা, জানলা থেকে উপরে নিচে, ধুমধাম উঠা নিচা, এই জিনিসটা করতে আলহামদুলিল্লাহ এটা এখন আহ নাই বা অনেক কম। আহ, এটাও অনেক ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। আহ, এ- এ- আর আমি এতটুকু বলবো যে স্যার এত বয়স হয়ে যাচ্ছে, আমরা স্যারের জন্য দোয়া করি। আসলে স্যারের বয়স হয়েছে, স্যার যেন আল্লাহ তাআলা যেন স্যারকে দীর্ঘায়ু দীর্ঘ হায়াত দেয়। আমাদের মতো যারা অটিজম বেবির বাচ্চারা বাবারা আছেন, আছি,
আমাদের আসলে উপরে আল্লাহ আছেন, নিচে স্যার আছেন, বিরে একটা ভরসার জায়গাতে আমরা আছি। আমি এতটুকু বলবো, স্যারের জি। সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। স্যারকে যেন আল্লাহ তাআলা অনেক বেশি হায়াত দারাজ করেন, আমাদের মাঝে যেন স্যারকে অনেক দিন রাখেন, এতটুকুই থ্যাংক জি, বলবো। ইউ। জনাব জাহাঙ্গীর, আমরা জি আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে ইতিমধ্যে 31 জন শিশুর ট্রিটমেন্টের কথা সরাসরি আমরা তাদের অভিভাবকদের কাছ থেকে শুনেছি। এর মধ্যে ম্যাক্সিমামই ছেলে শিশু। মেয়ে শিশু সম্ভবত আজকে একজনের বাবা মমিনুর রশিদ, তিনি আহ, এর আগে সম্ভবত আর একজন বা দুইজন ছিলেন। যদি এই বিষয়টা একটু আর একটু যদি বলেন, এবং আমরা আর বিস্তারিত জানতে পারবো। আহ, মমিনুর রশিদের আহ, কন্যার কথা সহ, এবং এই কন্যা শিশুদের বিষয়টা যদি একটু বলেন যে ছেলে শিশুরা বেশি অটিজমে আক্রান্ত হয় নাকি মেয়ে শিশুরা? জি, আমি বলবো। থ্যাংক ইউ। এই বাচ্চাটি আসলে আমার বাংলাদেশে আমি তখন বেড়াতে গিয়েছিলাম, বাট আই গট ইন টাচ উইথ দিস প্যারেন্ট। ওদের বাবা মা দুজনেই খুবই চমৎকার মানুষ। বাবা খুবই ভালো, আর্ডুয়াস, মেয়ের জন্য প্রাণান্ত। তো বাচ্চাটা খুব পুয়ার সার্কমস্টান্সেসে ছিল। ওর জন্ম আম, নভেম্বর 2020, তাই তো? হ্যাঁ। এবং তখনকার সিচুয়েশন ছিল সবকিছু বিলো 5%, কোথাও জিরো। ক্লাইম্বিং, সিভিয়ারলি ক্লাইম্বিং করতো। আম, এই সব কিছু এখন আসলে ক্লাইম্বিংটা 90% ইমপ্রুভ করেছে। ফাইন অ্যান্ড গ্রস মোটর একটু পিছিয়ে আছে বাচ্চাটা, কিন্তু অন্যান্য এত কিছু প্যারাফার্নেলিয়া যে কোনটা রেখে কোনটা থামাবো, এই বাছবিচারে একটু স্লো প্রোগ্রেস কম্পারেটিভলি, কিন্তু প্রোগ্রেস করেছে। সবচেয়ে ভালো প্রোগ্রেস করেছে তার ইনস্ট্রাকশন টেকিং অ্যান্ড ইন্টারাকশন। আর গায়ে কাপড় চোপড় রাখতো না, সেটাও ইমপ্রুভ হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো ঠিক হয়ে যাবে। ইন্টেলিজেন্স 60 to 70%। আই কন্ট্যাক্টটা কম ছিল, 40% ছিল, কিন্তু গতকালকে উনি রিপোর্ট করেছেন আর একটু ইমপ্রুভ হয়েছে। এটা ইমপ্রুভ হবে। সো ওভারঅল 60 to 70% অন অ্যাভারেজ এর মধ্যে আছে। কিছু ফাইন মোটর এবং গ্রস মোটরে 20 and 30%। বাট দি আনএক্সপেক্টেড এই অর্থে যে আসলে এইটা ব্রেক থ্রু করা, ইট ওয়াজ এ ভেরি ভেরি টেরিফাইং জব। কারণ এত কমপ্লিকেসি একসাথে, আপনার টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে ট্যাকেল করছে, অ্যান্ড তাকে প্রত্যেকটা জিনিসকে ব্রেক ওয়ে করে ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ক্যাটেগরিক্যালি এটাকে ইয়ে করা অনেক পড়াশোনার ব্যাপার, অনেক চিন্তা ভাবনার ব্যাপার, যেইটা আসলে করা। ঠিকই বলেছেন, থ্যাংক ইউ। আপনাদের দোয়া, আমার বয়স হয়ে যাচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি ডে অ্যান্ড নাইট আমি পড়াশোনার মধ্যেই থাকি, এই বাচ্চাদের নিয়েই থাকি। আমার সোশ্যাল লাইফ আসলে ভেরি মাচ কম্প্রোমাইজ, বাট হাউএভার, যদি এই বাচ্চাগুলি জীবনে দাঁড়াতে পারে, পৃথিবীর রাস্তায় হাঁটতে পারে মাথা উঁচু করে, অ্যান্ড আই থ্যাংক দি প্যারেন্টস। অনেক অসুস্থ, গুরুতর রকম অসুস্থ প্যারেন্ট, তারপরেও বাচ্চার চিকিৎসা চালাচ্ছেন। আমি তাদের পাশে আছি। এই তো, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই বাবা মাকে, যে দে আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল। খাবারের ব্যাপারে একটু, এই তো শুনলেন আমাদের রুহুল আমিন সাহেব বললেন যে খাওয়া দাওয়া কথাটা খুব ইম্পর্টেন্ট, কষ্ট করে এটা করতে হবে। বাচ্চা কিন্তু আরো ইমপ্রুভ করতো। ইট ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর যেটা হ্যাম্পার করেছে। এখন আমাদের সব বাবা মার প্রশ্ন, এবং আমাদের জার্নালিস্ট অ্যান্ড প্রমোটার মিস্টার সাখাওয়াত হোসেন সাহেবের প্রশ্ন, যে ছেলে যদি 5টা বাচ্চা থাকে, 4টা ছেলে বাচ্চা হবে, একটা মেয়ে বাচ্চা হবে। দিস ইজ দ্য রেশিও এখন। স্ট্যাটিস্টিক্যালি এটা পাওয়া যাচ্ছে। মেয়েদের কম হয়, ছেলেদের বেশি হয়। এখন এর সাইন্টিফিক এক্সপ্লেনেশন তো আমরা বসে আছি, মডার্ন মেডিকেল সায়েন্স এটাকে এক্সপ্লেইন করবে, এবং আসলে করতে পারবে। আমার একটা বিশ্বাস কি, মডার্ন মেডিকেল সায়েন্স একসময় এইটাকে সলভ করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে কি, মডার্ন মেডিকেল সায়েন্সের সব মেডিকেল সায়েন্স আফটার দি ফ্যাক্ট, ধরেন আমরা যখনই বাচ্চাকে পাচ্ছি ততক্ষণে অটিজম অনেকখানি ক্ষতি করে দিচ্ছে বাচ্চাদের।
এখন আপনার যখন ক্ষতি করে দিচ্ছে, তখন আপনি যে ধরলেন, এটা মাথা, মানুষের মাথা। এই জন্য আমি সব বাবা মাদের বলি 2 থেকে 5 বছরের মধ্যে, মানে পারলে 2 বছর। আমার 2 বছর 7 মাসে ওই যে আপনার ইয়ে আপনাদের কুইন্সে যে বাচ্চাটাকে পেয়েছিলাম 2015 সালের 14ই অক্টোবর, দিনটা আবার খেয়াল আছে, এবং আপনার সাথে আমার দেখা হয়েছিল মিলেনিয়াম টিভিতে, তখন আপনি ছিলেন। তো সেই বাচ্চাটা আজকে 9 বছর, মানে 9 আর 2 11 বছর, ফার্স্ট ক্লাস, মানে বলতে গেলে নিয়ারনেস টু দি পারফেক্ট, 2 বছর 7 মাসে পেয়েছি। আপনাদের নিউ ইয়র্কের বাচ্চা। এখন এগুলি প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার স্যাপার, সবকিছু বলা যায় না প্রত্যেক বাবা মার। তবে তারা, বাবা, দি মাদার হ্যাজ গিভেন এ রিভিউ আমার গুগল পেজে। 3টাই রিভিউ আছে, আর রিভিউতে বেসিক্যালি আমি, ইট ইজ এ রিসার্চ বেসিক্যালি, হোয়াই ডু আই ডু দিস। এটা হচ্ছে একটা গবেষণা, এবং গবেষণার ফলাফল। এখন সবকিছু রেখে আজকে আমরা কি করছি, একটা চিকিৎসা কর্ম করছি, তার একটা ফলাফল বাবা মারা দিচ্ছে। আমার ওই ওয়েব পেজে উদ্দেশ্যটা লেখা আছে। এই পদ্ধতিতে, এটা আমার কোনো ব্যাপার না, আমি থাকবো না দুনিয়াতে এক সময়, বাট এই পদ্ধতিটা থেকে যাবে, এবং আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব। হোমিওপ্যাথির রোল থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে যেটা অনেক কিছু পারছে না, সেখানে হোমিওপ্যাথি কিছু কিছু কাজ করছে, সায়েন্টিফিক। আমি খুব চেষ্টা করছি বেসিক্যালি এটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা আনা, হুইচ ইজ এ হুইচ ইজ এ মানুষ বলবে এটা একটা বোকামি বা একটা পাগলামি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে উইল ব্রিং দিস থিং সায়েন্টিফিক্যালি। আর একটা প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, যে ওই যে গতবার কথা বলার মধ্যে এসেছিল, যে কিছু মা বাবারা 6 মাস করছে, করার পরে সামান্য কিছু দেখছে বা কিছু দেখছে না, বন্ধ করে দিচ্ছে। তো দেখেন, এখানে আমাদের 4টা বাচ্চা, এক একটা বাচ্চার এক এক ধরনের লেন্থ ট্রিটমেন্ট চলছে। এখন আপনাদের নিউ ইয়র্কের একটা বাচ্চার কথা বলতে পারি, 6 মাসে খুব উন্নতি করছে, খুব খুশি হয়ে সে ওমরা করতে চলে গেছে, আবার তারপরে বাড়িতে যে গেছে, এবং এর মধ্যে বাচ্চা অনেক ইনফেকশন হয়ে আপসাইড ডাউন হয়ে গেছে। তারপরে 1 বছর পরে এসে বলছে যে আমার এই অবস্থা। তা আমি তখন, একটা জিনিস হচ্ছে, একটা প্রসেস শুরু হয়েছে, সে প্রসেসটা স্টপ হয়েছে, অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যেটা বন্ধ হয়ে যায় সেটাকে ওপেন করে তারপরে আবার তাকে বন্ধ করে আবার খোলা, এটা এটা তো এরকম না যে এটা নাট বল্টু ব্রেইন, ইটস হিউম্যান ব্রেইন, ইটস অর্গানিক প্রসেস। এই জায়গাটায় ওই 6 মাস 1 বছরের চিকিৎসায়, একটা মা, আমি তো বলি যে ওই আপনাদের সাপ্তাহিক ঠিকানায় দুরন্তের মায়ের কাহিনী ছাপা হয়েছিল। 7 বছর পরে বাচ্চার মা কথা বলেছে, আমাকে 5 পাতার চিঠি লিখেছে, এবং এটা আমি পাবলিশ করে দিয়েছিলাম ইয়েতে, আপনাদের দৈনিক ঠিকানায়। ওই সময় আপনার সাথে কিন্তু দেখা। তো ঘটনা হচ্ছে কি, যে এটা প্রচন্ড চেষ্টা, সবাইয়ের ঐকান্তিক চেষ্টা। তো 6 মাসে করে পারছে না। ওই যে আপনি একজনকে রেফার করেছিলেন, ওরা 1 বছর পরে বাচ্চাটা ভালো হতো, কিন্তু 1 বছর পরে চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এই বন্ধটা কেন করে আসলে? এখন বাবা মাকে এটা বুঝতে হবে, দিস এ নিউরোলজিক্যাল প্রসেস, ইটস নট দ্যাট যে আমি ইচ্ছা করলেই, আমি ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। এই সবচেয়ে ভালো বললেন এই যে ডক্টর মাহাজাবিন, এই মিস্টার হাসান কবির, মিস্টার রুহুল আমিন, এবং মিস্টার মামিনুর রশিদ, সবচেয়ে ভালো বললেন, মানে ভালো। ট্রিটমেন্ট নেওয়ার যখন শুরু করবে কয় মাস পর এটা দৃশ্যমান যে এই শিশুটার উন্নতি এইটা হচ্ছে? এইটা আমাদের ডক্টর মাহাজাবিনের কাছে যদি যান, তাহলে 8 মাসে পেয়েছে। আমাদের মমিনুর রশিদ সাহেব আসতে পেয়েছে। আমাদের হাসান কবির সাহেব মোটামুটি 1 বছরের মধ্যে পেয়েছে। তারপরে ওমরের বাবা তো এই খাবার, সরি, রুহুল আমিন সাহেব, ও তো খাবার বন্ধ করে দিয়েই খুব খুশি হয়ে গেছে, বলছে স্যার আপনার খাবার পেয়েই ভালো হয়েছে, আপনার ওষুধ পেলে আরো ভালো হয়ে যাবে। ভেরি সিম্পল অ্যান্ড অনেস্ট পার্সন, আই লাইক হিম। এবং আমার যা যা করার আমি ওনার বাচ্চার জন্য করবো। ইনফ্যাক্ট ওনার বাচ্চা আমার রিসার্চে অনেক অনেক ভালো অবদান রেখেছে। কিন্তু আপনি ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে বিষয়টা বলেন না যে এই আপনারা আহ, কিন্তু 6 মাস বা 1 বছর পরে কিন্তু রেজাল্ট পাবেন।
এখন এই হয় কি, কথা। আমি আমি যেটা, এই জিনিসটা প্রথমে অ্যাসেস করা খুব ডিফিকাল্ট। জেনারেলি 5-এর নিচে হলে 1.5 বছর থেকে 2 বছর চিকিৎসা করতে হবে। আর 5-এর উপরে হলে আমি কন্ডিশন দিয়ে দিই 3 বছর। তাহলে ইউ উইল বি এবল টু সি অ্যান্ড দিস ইজ দি ডেভেলপমেন্ট। সো লাকিয়েস্ট আর দি প্যারেন্টস ইন বিটুইন 2 to 5। তারা খুবই ভালো করছে। যদি আবার এখানে আর একটা প্যারামিটার লাগিয়ে দিই, যদি জেনেটিক্যালি ডিকোডেড হয়ে যেয়ে থাকে, মিউটেটেড হয়ে যেয়ে থাকে, ইনভার্টেড হয়ে যেয়ে থাকে, বা ডুপ্লিকেটেড হয়ে থাকে, মানুষের লাইফ সিস্টেমের ক্রোমোজোমাল হেলিক্স আছে, সেখানে ডিএনএ আরএনএ, এই হেলিক্সে 23টা কোড আছে। এই পার্টিকুলার কোডের মধ্যে কতগুলো কোড রেসপন্সিবল ফর কথাবার্তা বলার। এখন এই কোডটা যদি ডিলিট হয়ে যেয়ে থাকে, তো আমি কেন, মানে একমাত্র মানে আমি কেন, কেউ পারবে না। এখন এইখানে আমি এই জেনেটিক মডার্ন মেডিকেল সায়েন্সের দিকে তাকিয়েছি। দে ক্যান ডু সাম ভেরি গুড ম্যানিপুলেশন। তো জেনেটিক্যালি যারা অটিস্টিক হয়ে যাচ্ছে, তারা লাকিলি এটা 10% টোটাল পপুলেশন, আর 90% রিপেয়ারেবল। কিন্তু 2 থেকে 5-এর মধ্যে আসতে হবে। দিস ইজ মাই থিওরি অ্যান্ড হাইপোথেসিস। এবং এগুলি আমি, আমার আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমি লিটারেচারে এগুলি সমস্ত কিছু পাবলিশ করবো, এবং সায়েন্টিফিক এভিডেন্স সহ। আচ্ছা, আপনার যে পদ্ধতি, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রক্রিয়া ও পদ্ধতির কথা যেগুলো বললেন, উপসর্গের ভূমিকার কথা বলেছেন, চিকিৎসার জটিলতার যে বিষয়টা এবং বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতা, বাস্তব ভিত্তি, উন্নতি, অনেক বিষয় আসছে এর মধ্যে। কি যোগ করবেন আর? আচ্ছা, যোগের মধ্যে যেটা হচ্ছে ফ্যান্টাস্টিক জব, হচ্ছে আমরা 31 স্যাম্পলস আমরা এখানে প্রেজেন্ট করেছি। এখন এখানে আমরা সায়েন্টিফিক্যালি এটাকে এস্টাবলিশ করতে চেষ্টা করব। আর আরো ডিটেলস, যে রোল অফ নিউট্রিশন, অর্থাৎ এই জিনিসটা একদমই মানুষ কেমন কেন যায় না, বাবা মারা, অনেক বাবা মারা শুধু রিল্যাক্স করে দেয়, খাওয়ানো যায় না, খায় না। বাট আনফর্চুনেটলি আই ওয়ান্ট টু বি ভেরি স্ট্রিক্ট, কারণ সায়েন্টিফিক পেপার্স আসছে যে নিউট্রিশন হ্যাজ গট ডিরেক্ট ইনফ্লুয়েন্স অন দি নিউরোপ্লাস্টিসিটি অর নিউরোনাল এফিকাসি। তো এইটা ওনারা সায়েন্টিফিক্যালি এস্টাবলিশ করেছেন। তা আর আমরা হোমিওপ্যাথরা বিশ্বাসই করি পথ্য ছাড়া ওষুধ চলবে না। এখন ওনারা সায়েন্টিফিক্যালি বলছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর আমি এগুলি অ্যাড করছি সায়েন্টিফিক। ইট হ্যাজ টু বি, মানে ইনফ্যাক্ট হোমিওপ্যাথি ইজ সায়েন্টিফিক। সায়েন্টিফিক কেন, সেটা এখন আগে আগে বলে লাভ নেই, আগে কাজ করে নেই, তারপরে সেটা বলবো। তাহলে তো এই ভূতে এসে তো 31টা বাবা মার বাচ্চাকে ভালো করে দেয় নাই, তাই না? জি। ধরেন 1টা 2টা হইলে না ফ্লুকে হলো। বাট আই হ্যাভ 31 প্যারেন্টস, দে হ্যাভ কাম ইন ইউর প্রোগ্রাম। এটা আন্দাজে বলা যাবে না। ফলে এটার ভিত্তিটা এখন আমার ব্যাকওয়ার্ক করতে হচ্ছে। তাহলে ঘটলো কেন? এগুলি তো ঘটেছে। তো আমার অ্যাডভান্স সিচুয়েশন হচ্ছে আমি ঘটিয়ে ফেলেছি বা ফেলতেছি, তারপরে আমি ল্যাগ ওয়ার্ক করতেছি যে কেন হলো। সো হাউএভার, আসলে এই পর্যন্ত সফলতা এবং যদি ব্যর্থতা থেকে থাকে, হ্যাঁ, এটাও যদি একটু তুলনামূলক বলেন। ব্যর্থতাটা হচ্ছে আমার না, আমি ঠিক আছি। কিন্তু ব্যর্থতা হচ্ছে মা বাবারা এই বেশিরভাগ 6 মাস দেখেই আহ, ঘাবড়ায় যায়। 6 মাস দেখে হয় নাই, ঠিক আছে, হবে না। এখন নিয়মটা যে মানলেন না, আর আমি তো বলেই দিয়েছি। আরেকটা জিনিস যে, আমি যদি ভালো যদি না হতে হতে পারে, সময় লাগবে, কিন্তু ভালো যদি না হয় আমি বাচ্চা অ্যাকসেপ্ট করি না। এই বিশ্বাসটা আনতে হবে যে এই লোক শুধু শুধু এই কাজটা করছে না, তো তাকে সময় দেই। এই জিনিসটা সবাই দিতে রাজি হয় না। এটা তো আর টাইলানল না যে আমি, আমার মাথা ধরছে, আপনিও আধা ঘন্টার মধ্যে রেজাল্ট পাইলেন, আমি আধা ঘন্টার মধ্যে পাইলাম। আমি যদি হোমিওপ্যাথিক আনতে পারতাম, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম। হোমিওপ্যাথিক টাইলানল ফর অটিজম, টাইলানল ইজ নট পসিবল। এটা ইম্পসিবল, কোনো দিনই পসিবল হবে না। ইভেন জেনেটিক ট্রিটমেন্টেরও সময় লাগবে। ইটস নট দ্যাট আমি প্লাগ ইন করবো লাইট অন হবে, এমন চিকিৎসা অটিজমে হবে না। ইটস এ নিউরোলজিক্যাল ইস্যু। এখানে কোনো সার্জারি, একমাত্র টিউমার ছাড়া সার্জারি চলে না। সো ইট হ্যাজ টু বি ইনডিউসড।
pharmaceutical induced, medically induced, scientifically induced. It is not a surgical treatment. এবং এটা কিছু জেনেটিক ম্যানিপুলেশন যদি করতে পারে, এবং আমার বিশ্বাস লট অফ গুড রিসার্চেস আর অনগোয়িং, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তারপরে আপনাদের বার্কলেজে, তারপরে আমি একবার রেফারেন্স দিয়েছিলাম, ওইখানে ওইসব কথাবার্তা বললে ভয় লাগবে, কারণ চিকিৎসা ছেড়ে দিবে, তো দরকার নেই সেগুলি আনার। কিন্তু ঘটনা হচ্ছে যে হোমিওপ্যাথি ইজ সুদিংলি ইমপ্রুভিং অ্যান্ড ডুইং ইজ ওয়ার্ক। আর আমি দুটো অ্যাসিওরিটি দিই, যে তোমরা না বুঝে চিকিৎসা নিবা না। আর আমি যদি চিকিৎসা ভালো না দেখি, যে খুব অ্যাক্সিডেন্টালি ভালো না হতে পারে, আর জেনেটিক হলে তো হবে না, সেটা আগে বলে দিই। আপনাদের নিউ ইয়র্কের দুটো প্যারেন্ট আছে জেনেটিক, তো তারা নাছোড়বান্দা, তো করবেই, তো করে যাবে। কিছু পেরিফেরাল কিছু ভালো হচ্ছে, কিন্তু তাও তারা খুশি, তারা করে যাচ্ছে। আর এই আর কি, জি, আহ, মোটামুটি এই। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। আমরা শেষ করব। শেষ হ্যাঁ, যদি, যদি ডক্টর মাহাজেমিনের কিছু বলার আছে। জি, আপনারা যদি আরো কিছু যোগ করেন। হ্যাঁ। আমার বলার আছে বলতে আমি এটুকুই বলবো যে আর্লি ইন্টারভেনশন ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটার আসলে কোনো বিকল্প নাই। আর অ্যাবসলিউট। নাম্বার টু হচ্ছে যে তার জন্য আর কি একসেপ্টেন্স দরকার প্যারেন্টস এর, বিশেষ করে মাদের। আর তার সাথে আমি এটা বলবো যে আমাদের যাদের এরকম চ্যালেঞ্জ আসে এই ধরনের বাচ্চাদের, আমাদের নিজেদের মানে এই বিষয়ে মানে অটিজম প্যারেন্টিং মানে কিভাবে আমরা বাচ্চাকে ট্রেন করব, কিভাবে বাচ্চাকে আমি ডিল করব। একটা নিউরোবায়োলজিক্যাল চ্যালেঞ্জিং বাচ্চা, আমি ডাইভার্সিটি বলবো না, কারণ ওরা ক্যাপাবল, ওরা ডিজেবল না। এটা ইয়েস। আমি বিলিভ করি। দে আর নট ডিজেবল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। এবং ওদেরকে যদি মানে ওদেরকে আমি কিভাবে ট্রেন করব, মানে আমার বাচ্চাকে আমি যেটা বুঝছি যে ওকে শিখানোর ওয়েটা একটু ডিফারেন্ট, এটাই আমরা যেভাবে দেখি। এবং এই জিনিসটা বোঝাটা একটা প্যারেন্টের খুবই দরকার, কারণ আমি এখানে আমাদের অস্ট্রেলিয়াতে অলমোস্ট আসলে অস্ট্রেলিয়াতে বলতে কি সারা বিশ্বে তো এখন এটা অটিজমটা হিট করছে। সো ঘরে কম বেশি সব বাচ্চা মানে অনেক বাচ্চাই চোখে পড়ে, কিন্তু আমরা প্যারেন্টস, আমিও বলতাম এক সময় যে আমার ছেলে আমার কথা শুনে না, আমি ওকে কিছু শিখাইতে পারি না, আমি ওকে বুঝাইতে পারি না। আমি স্যারকেও বলছি যে আমার ছেলে তো আমার কথা শুনে না, কিন্তু আমি পরে চিন্তা করলাম যে আমি যদি আমার ছেলেকে কথা শোনাতে না পারি, তাহলে পৃথিবীর কেউ শুনাইতে পারবে না। ও ও কারোর কাছ থেকে শিখতে পারবে না। এটা এখান থেকে বের হইতে হবে। আমি কিভাবে বের হবো, আমি এটা নিয়েও তখন অনেক রিসার্চ করি, এবং আলহামদুলিল্লাহ আমি আমি তখন বুঝলাম যে না, আমার নিজেকে শিখতে হবে। ওকে শেখানোর জন্য আমাকে শিখতে হবে, ওকে প্রেজেন্ট করার জন্য আগে আমাকে প্রেজেন্টেবল হইতে হবে ওর মতো করে। সো এইটা খুব দরকার বাবা আমাদের। ভেরি গুড, ভেরি জি, গুড পয়েন্ট। অনেক বাচ্চাকে বাচ্চাকে মানে অ্যালং উইথ দ্য মেডিসিন। কারণ শুধু মেডিসিন যেটা যে আপনি একটা কোয়েশ্চেন করলে যে 6 মাস খাওয়ানোর পরে ছেড়ে দেয়, এটা খুবই চ্যালেঞ্জিং একটা সাধনার বিষয় আমি মনে করি। যেমন ফুড, আমার ছেলের ফুডের জন্য আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। আমাদের বাসার কুকিং অয়েল চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন চালের রুটি খাই, মানে স্যার যেভাবে বলছে। এবং এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা অনেক ইনভাইট যাই না, আমরা আমাদের বাংলাদেশ ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছি। কারণ আমার ছেলের যে ফুড চেঞ্জ চলতেছে, এটা আমি বাংলাদেশে গেলে মেনটেন করতে পারবো না। আমার বাসায় আমার মা থাকেন, তারও সমস্যা। কিন্তু হ্যাঁ, মানে আমরা ওর জন্য যে স্যাক্রিফাইসটা করছি, এবং সত্যি কথা আমার যদি আরো একটা বাচ্চা থাকতো এটা আরো কোয়াইট চ্যালেঞ্জিং হয়ে যেত। কারণ প্রাগ্য আমার একমাত্র বাচ্চা দেখে আমরা কন্ট্রোল করছি, কিন্তু আর একটা বাচ্চা থাকলে এটা আসলে খুব চ্যালেঞ্জিং। আমাদের বাসায় কোনো চকলেটস খাই না আমরা, আমরা গ্লুটেন ফ্রি, ডেয়ারি ফ্রি, এভরিথিং, সবকিছু। মানে এটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক সাধনার বিষয়, এটা মেনটেন করা। এটা এক দুই দিনের ব্যাপার না। সো এই জিনিসটা মেনটেন করে করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই জন্যই বলে যে অটিজমে ভালো হওয়ার মানে অবশ্যই ভালো ইমপ্রুভ করে, ইমপ্রুভমেন্টের হারটা মানে অ্যাচিভ করাটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং। রাইট। এটা এরকম না যে ব্যাপারটা এরকম না যে রাতারাতি হয়ে যাবে। একটা জিনিস শুধু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দিস চিলড্রেন্স আর ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, বাট দে আর হিডেন। আর একটা জিনিস হচ্ছে যে ওই ফ্যাকাল্টিগুলিকে, যেমন একটা বাচ্চা নলেজেবল আর এবল টু নলেজ কে অ্যাকোয়ার করার যে ক্যাপাসিটি অ্যাটেইন করা, এটা 10টা ফ্যাক্টর আছে। আমার ওই যে গ্রাফটা করি, ওই গ্রাফের মধ্যে 10টা ফ্যাক্টর, এবং ওই 10টা ফ্যাক্টরের ইমপ্রুভমেন্টের উপরে এই বাচ্চারা ইন্টেলিজেন্ট, কিন্তু অনেক বেশি আরো ইন্টেলিজেন্ট হতে পারে যদি ওই জিনিস ফ্যাক্টরগুলিকে ইমপ্রুভ করতে করা যায়।
ইন্টেলিজেন্স হচ্ছে আহ, আর যেটা তারা হোয়াই দে আর সো স্পেসিফিক, যেমন আইনস্টাইন অটিস্টিক ছিলেন, কিন্তু উনি এমন করে উনি কতগুলি জিনিস দেখতে পারতেন। উনি একদিন ছোটবেলায় দেখতেছেন যে আহ, যখন আলোর বিমটা ছুটে যাচ্ছে তখন তার উপর একটা পরী বসে আছে। নাও লোক, হাউ ই কুড, তাহলে তো আলোর ভর আছে। সো দ্যাট ইজ E = mc²। নাও দি পয়েন্ট ইজ, এই যে দেখাটা, বিশেষ কিছু দেখা এবং বিশেষ দুনিয়ার অন্য সবকিছু শার্ট করে দিতে পারে। দে ক্যান ব্লক আদার থিংস অ্যান্ড ক্যান ফোকাস অনলি ওয়ান থিং। This is a typical capacity that the autistic kids have and the persons have, যে কারণে তারা অনেক কিছু দেখতে পারে এবং করতে পারে, যেটা একজন মানুষ আমাদের মতো কমনাররা এত কিছু অ্যাচিভ করতে পারে না। আমি যদি ভালোভাবে অটিস্টিক পারতাম তাহলে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অনেক কিছু করে ফেলতে পারতাম। আমি হয়তো মানে আমার ওই ক্যাপাসিটি নেই। আই উইশ আই হ্যাড দ্যাট ক্যাপাসিটি, তাহলে হয়তো অটিজমের অনেক কিছু ডেভেলপমেন্ট হতো। হাওয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ভেরি অনেক গুড। ধন্যবাদ। আজ কেউ আমরা কিছু এখানে শেষ বলবেন করব। না? আর কেউ কিছু বলবেন কিনা? যোগ করতে পারেন যদি আর কেউ কিছু এর মধ্যে বা কোনো প্রশ্ন। আমার বলার এটাই যে আহ, এখন তো অটিজম আসলে অনেক বাড়ছে। তো আসলে আমাদের নিজেদেরকে আসলে আরো এডুকেটেড করা দরকার। জি, আমরা আসলে যে জায়গায় আছি, বাচ্চাদেরকে কারেক্ট না করে আমাদের কারেকশন দরকার, রাইট। এটাই বলবো। থ্যাংক কারণ ইউ। ওদেরকে আসলে কারেকশন আমরা যে ওয়েতে করতে চাই, এটা এটা ওদের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা হুম, বুঝতে পারি না। সো আমাদের আসলে নলেজ বাড়ানো দরকার, আমাদের আসলে অনেক পড়াশোনা করা দরকার, আমাদের আহ এই বিষয়টা নিয়ে আরো জানা দরকার। কারণ আমি আমার বাচ্চাকে সাহায্য না করলে আমার বাচ্চা কোনোদিনও এই দুনিয়ার আলোটা দেখতে পারবে না। রাইট। ওদের আসলে কেউ নেই, ওষুধ হোক, থেরাপিস্ট বলেন, একজন থেরাপিস্ট ওকে 6 মাসে যা শিখায়, আমি বলবো আমি যদি জানি, আপনি যদি জানেন, আপনার বাচ্চাকে সেটা আপনি আরো অল্প সময় শিখাতে পারবেন, ওকে আরো হেল্প করতে পারবেন, এতে ওর কনফিডেন্ট হবে। আমার ছেলেকে আমি এখন দেখি এবং আমি খুব অবাক হই এবং আমার খুব ভালো লাগে। এবং ও যে নতুন নতুন জিনিস শিখে, এটা সে খুব মজা পায়। থ্যাংক যে- ইউ। তো এটার জন্য আমার অবশ্য পড়াশোনা করতে হয়েছে, আমার অনেক ভিডিওস দেখতে হয়েছে, এবং এখন আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আসলে অনেক লাকি বলবো, হ্যাঁ, রাখি। যারা আরো ভেরি মাচ। 10-15 বছর আগে, যেমন আমার ফ্যামিলিতে আমারই খুব ক্লোজ আমার কাজিনের ছেলেটা, ওর অটিজম ছিল। কিন্তু ওর এখন অলরেডি 17 বছর 18 বছর হবে। তো তখনকার সময় আসলে এত কিছু, এত নলেজ, এত কিছু ছিল না, মানুষ বুঝতো না। কিন্তু এখন তো আমাদের তো এখন গুগল আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের অনেক জানার ওয়ে আছে। সো আমার উচিত মনে হয় যে যাদের এরকম ডাউট থাকবে, তাদের প্যারেন্টদের উচিত সবার আগে নিজেদের লার্নিংটা করা। রাইট। নিজেদের লার্নিংটা খুব দরকার। থ্যাংক ইউ। এটি জি, আর কেউ যোগ করুন কিছু। জি, তাহলে আমরা শেষ করব। জি। অনেক ধন্যবাদ অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর, ডাক্তার মেহজাবিন, হাসান কবির, মমিনুর রশিদ এবং রুহুল আমিনকে। আমরা আমাদের সাথে দর্শকরা যারা এখন ছিলেন, দেখবেন ভবিষ্যতে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। তারা ভালো সবাইকে থাকবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।